বন্ধুরা, বাংলায় একটা কথা আছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি। মাননীয় আর কি সেই অবস্থা হয়েছে। ব্রেন যে শর্ট হয়ে গেছে, জোড়া ধাক্কায় যে গদি টলমলো করছে, না শুধু আরজিকর কাণ্ডকে বলছি না, তার থেকেও বড় ঘটনা ঘটে গেছে, সেটা তো নিশ্চিত হয়ে গেছে। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি আবার পাল্টা যেসব স্টেপ নেওয়ার চেষ্টা করছেন, তাতে বিপদকে আরও বাড়িয়ে ফেলছেন। অর্থাৎ কফিনে পেরেক তো পড়ছেই। এবার আপনারা বলবেন এই কথা তো অনেক দিন ধরে বলছেন। না, যে সিচুয়েশন এখন তৈরি হয়েছে এবং যে অ্যাগ্রেশন এখন তৈরি হয়েছে, সেইটা কিন্তু আগের মতো পরিস্থিতি নেই। এবং সেই জায়গা থেকে যাদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছিলেন, সেই জায়গাটায় তাদের বাঁচাতে গিয়ে তাদের আরও বড় বিপদে ফেলে দিচ্ছেন। আর বিপদে তারা যখন পড়বেন, তারা যখন ফাঁসবেন, তারা যখন শাস্তির মুখে পড়বেন, তখন আলটিমেটলি তার নামটা কি আসবে? আর যদি সেই নাম সত্যিই সামনে আসে, তাহলে কি আর গদি সামলাতে পারবেন? অনেক কিছু ঘেঁটে গেল না? এক এক করে ব্যাখ্যা করছি। দুটো জবরদস্ত ধাক্কা এসেছে এবং সেই জায়গা থেকে আরজিকর কাণ্ডের বাইরেও যে এমন একটা ইমপ্লিকেশনের জায়গা তৈরি হয়ে যাবে, একদিকে দুর্নীতি, একদিকে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ মনোভাব বা রাজনৈতিক অবস্থান নেওয়া, এই দুয়ের বড় খেসারত দিতে হবে এবং সেই জন্য নবান্নের গদিটা ছাড়তে হবে। এই সিচুয়েশন তৈরি হয়ে গেছে। কিন্তু কি ঘটনা ঘটেছে পুরোটা ব্যাখ্যা করব, শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই যে ঘটনাটা ঘটেছে, যেটার জন্য ব্রেন শর্ট হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে, সেটা হচ্ছে, আপনারা জানেন যে কিছুদিন আগে রাজভবনে একটা ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কি না, এক মহিলার সেখানে শ্লীলতাহানি হয়েছে। দেখুন, আদর্শগত জায়গা থেকে বা নিজের সমর্থনের জায়গা থেকে কোনো মহিলার উপর কোনো অন্যায় অত্যাচার হলে সেই জায়গায় সমর্থনের কোনো জায়গা নেই। কিন্তু যারা অভিযোগটা নিয়ে এসেছে, অতীতে তারা এমন সব কাণ্ড কারখানা করেছে, এই জায়গাটা কি সত্যিই বিশ্বাসযোগ্য? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। যাই হোক, সেখানে কিন্তু দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ অফিসার, একজন আবার সিপি লেভেলের, তাদেরকে নিয়ে যেভাবে ছক সাজানো হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু মোটেই ভালোভাবে নেয়নি কেন্দ্রীয় সরকার। এবং এই জায়গাটায় হাইকোর্টে যখন যাওয়া হয়, তখন পরিষ্কারভাবে সেখানে জানিয়ে দেওয়া হয় যে এখানে রক্ষা কবচ আছে। কিন্তু তারও পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে গিয়ে ব্যাপারটাকে নিয়ে জলঘোলা করার চেষ্টা করা হয়। এই যে একটা সৌজন্যের জায়গা রয়েছে, এই যে একটা রক্ষা কবচের জায়গা রয়েছে, যেটা ফেডারেল স্ট্রাকচারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, সেইটাকে মান্যতা দেওয়া হয়নি। ফলে রাজভবন সূত্রে একটা খবর পাওয়া যাচ্ছে যে অত্যন্ত দুই গুরুত্বপূর্ণ পুলিশ অফিসার, যার মধ্যে একজন আবার মহিলা অফিসার, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য এবার কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক একদম সরাসরি চিঠি দিয়েছে। দেখুন, ভারতবর্ষে যা ফেডারেল স্ট্রাকচার আছে, সেই ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী সরাসরি কেন্দ্র কিন্তু কারোর বিরুদ্ধে, কোনো আইপিএসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে না। এটা রাজ্য কেন্দ্র দুজনেরই সমন্বয় থাকতে হবে, তবেই কিন্তু সেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়। আর এই জায়গাটাকে কাজে লাগিয়ে কেন্দ্রের বিরুদ্ধে, অর্থাৎ রাজ্যপালের বিরুদ্ধে এক্ষেত্রে কিন্তু একটা অন্যায় কাজ করার চেষ্টা করা হচ্ছিল, এমনটা গুরুতর অভিযোগ কিন্তু এসেছে। এবং সেই জায়গা থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এদেরকে আপাতত শোকজ করা হচ্ছে এবং সেই শোকজের জবাব পাওয়া যাবে। যদিও এটা নিয়ে নবান্ন সূত্রে বা রাজ্য সরকারের সূত্রে এখনো কোনো মান্যতা দেওয়া হয়নি, বা এলেও সেটা নিয়ে খুব একটা জবাবদিহি করা হবে না, এমন একটা জায়গা রয়েছে। তাহলে কেন্দ্র কি বসে বসে আঙুল চুষবে? মোটামুটি বসে বসে আঙুল চষার মতো জায়গায় কেন্দ্র নেই। বরং এখানে কোথায় কি আইনি জায়গা রয়েছে, সেই জায়গাটা দেখার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ কেন্দ্রের একটা জায়গা থেকে যে খবরটা আসছে, যে এই রাজ্যের যারা আইপিএস আছে, অ্যাকচুয়ালি তাদের অ্যাপয়েন্টমেন্ট দেয় তো কেন্দ্র সরকার। কিন্তু এই রাজ্যে আসার পর তারা কার্যত চটি চাটা দলদাসে পরিণত হয়। কোনো পার্টিকুলার দলের হয়ে নয়, পুলিশ হিসেবে সবাইকে নিরপেক্ষ হিসেবে কাজ করতে হবে, এই বার্তাটাই কেন্দ্র দিতে চায়। কিন্তু সেটার এত ডিভিয়েশন হয়েছে এবং কেন্দ্র এই ব্যাপারে এখনও ফেডারেল স্ট্রাকচারকে মেনে চলায় এরা যেন পেয়ে বসেছে। তাই এবার এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা তারা করতে চাইছে, যাতে আগামী দিনে কোনো পুলিশ এই ধরনের কাজ করতে আর সাহস না পায়। তাদের মধ্যে যেন এই ধরনের মনোভাব না জন্মায় যে আমার পিছনে তো রাজ্য সরকার আছে, আমার মাথায় তো আশীর্বাদের হাত আছে, আমি যা খুশি তাই করতে পারি, আমি চটিচাটা দলদাসী হব। এই জায়গা থেকে যেন বেরিয়ে আসে। এবার এখানে মুশকিলটা কোথায় বাড়ছে? মুশকিলটা বাড়ছে এই জায়গাতেই, যে মহিলা পুলিশ অফিসারের নাম উঠে আসছে, যিনি এই রাজ্যপালের কেসের তদন্তে ছিলেন,
তাকে হঠাৎ করে স্পেশাল পুলিশ মেডেল দেওয়া হয়েছে। তার আগের অন্যান্য কিন্তু সেইভাবে কেসের কোনো খবর শোনা যাচ্ছে না। তাহলে কি এই রাজ্যপালের বিরুদ্ধে যে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা ছিল সেইটাকে এস্টাবলিশ করার জন্য তিনি উদয়াস্ত পরিশ্রম করেছে আর তারই পুরস্কার পেয়েছেন? এই জায়গাটাই কিন্তু এবার প্রশ্নের মুখে চলে এসেছে। অর্থাৎ আমার হয়ে কাজ করেছো, আমি তোমাকে পুরস্কৃত করছি, এতদিনের যে জায়গাটা ছিল সেইটা করতে গিয়ে আদতে ওই মহিলা পুলিশ অফিসারকেই কিন্তু বিপদে ফেলে দিয়েছেন, এমনটাই কিন্তু আইপিএস ক্যাডার বলতে শুরু করেছে। এবং সেই জায়গা থেকে কিন্তু এবার রাজ্যের পুলিশি ব্যবস্থার প্রতিটি জায়গা অনুবীক্ষণ যন্ত্রের তলায় আসবে এবং এটা অমিত শাহের ডিপার্টমেন্ট কিন্তু সরাসরি দেখতে শুরু করে দিয়েছে। এই যে রাজভবনের কাণ্ডটি ঘটানো হয়েছে সেটা কিন্তু সরাসরি চ্যালেঞ্জের জায়গায় চলে এসেছে। এই তো গেল 1 নম্বর চাপটা। 2 নম্বর চাপটা কোথায় গেল? দেখুন, এইখানে যিনি আরজি করের প্রিন্সিপাল ছিলেন তাকে নিয়ে কিন্তু প্রথম থেকেই প্রশ্ন উঠে গিয়েছিল এবং আমরাও এটা নিয়ে দীর্ঘ প্রতিবেদন করেছি। একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সবথেকে বড় কথা, তাকে দুর্নীতির অভিযোগ করেছে তারই ওখানে অ্যাডমিনিস্ট্রেশনের অন্দরের অংশ এবং সেই জায়গা থেকে তার এখান থেকে ট্রান্সফার হয়ে যায়। কিন্তু মাস দেড়েকের মধ্যেই তাকে আবার ফিরিয়ে আনা হয়, আবার একবার ট্রান্সফারের অর্ডার হয়ে যায়, কিন্তু 48 ঘন্টার মধ্যে সেটা রদ করে দেওয়া হয়। সেই প্রিন্সিপালই এখানে সমস্ত কিছু গণ্ডগোলটা পাকাচ্ছে। এমনকি যে ছাত্র আন্দোলন হচ্ছে সেটাও সাজানো ঘটনা, নিজেদের অনুগত লোকেদের দিয়ে, অনুগত ছাত্রদের দিয়ে, সেই একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্র পরিষদকে দিয়ে এই আন্দোলন খেলাটা হচ্ছে এবং একটু ধামাচাপা পড়ে গেলেই ব্যাপারটাকে পুরো শান্টিং করে দেওয়া হবে, এই অভিযোগটা কিন্তু উঠছিল। কিন্তু চাপের মুখে সেই প্রিন্সিপালকে শেষ পর্যন্ত সরাতে বাধ্য হলো। যদিও তিনি রেজিগনেশন দেওয়ার পর বলেছেন, না না, আমাকে কেউ চাপটাপ দেয়নি, আমি নিজে থেকেই সরে গেছি, আমি তো এখানকার প্রিন্সিপাল হিসেবে সরছি, আমি রাজ্য সরকারের চাকরি ছেড়ে দিচ্ছি। কিন্তু এই ঘটনা সকালে ঘটার পরই বিকেলে কি দেখা গেল? বিকেলে দেখা গেল যে যিনি বলছেন আমি রাজ্য সরকারের চাকরি ছেড়ে দিচ্ছি, তাকে অন্য একটা মেডিকেল কলেজের, অর্থাৎ এখানে যেটা ন্যাশনাল মেডিকেল কলেজ আছে তার প্রিন্সিপাল করে দেওয়া হলো, তার অধ্যক্ষ করে দেওয়া হলো। সেখানকার যে অধ্যক্ষ ছিল তাকে পাঠিয়ে দেওয়া হলো ওএসডি, যেটা ওই প্রিন্সিপালের সমমর্যাদার, দিয়ে স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেওয়া হলো। আর স্বাস্থ্য ভবনে একজন ছিলেন ওএসডি পদমর্যাদার, তাকে নিয়ে আসা হলো আরজি করে। এই যে গোল গোল ঘোরা হলো, অর্থাৎ এত কিছু চাপ তৈরি হচ্ছে এবং সেই চাপের মুখে সন্দীপ ঘোষও বুঝতে পারছে যে আর আমার এখানে টেকাস ক্ষমতা নেই। এখানে আন্দোলন যে জায়গায় যাচ্ছে, যে অভিযোগগুলো উঠছে, এবার সেগুলো কিন্তু সামনে আসবে। কেননা আজকে সকালেই যে প্রতিবেদন করেছিলাম সেখানে আপনাদের জানিয়েছিলাম যে কলকাতা হাইকোর্টে কিন্তু জনস্বার্থ মামলা হয়ে গেছে এবং সেখানে সিবিআইয়ের দাবি স্পষ্টভাবে জানানো হয়েছে, যেটা হিয়ারিং আগামীকাল আছে। আর সেই জায়গা থেকে যদি সিবিআই এনকোয়ারি হয়, তাহলে যে প্রভাবশালীদের আড়াল করার চেষ্টা হচ্ছে সেগুলো কিন্তু সামনে আসার সম্ভাবনা আছে এবং সেখানে কোনো বড়সড় নাম আসবে, যে নামগুলো এলে নবান্নের গদি টলমল করতে পারে। সেই জন্যই কি এত নাটক অভিনীত হলো? যাক, সেই সমস্ত কিছু বুঝতে পেরে সন্দীপ ঘোষ নিজে যে ফাঁসতে চলেছে সেটা বুঝতে পেরেছেন কি? সেই জন্যই কি তড়িঘড়ি পালাতে চাইলেন? এই প্রশ্নটা যখন সংবাদ মাধ্যম তুলতে শুরু করেছে, এবং তিনি শুধুমাত্র প্রিন্সিপাল থেকেই সরে যাওয়া নয়, এখান থেকেই পদত্যাগ করা নয়, তিনি রাজ্য সরকারের চাকরিটাই ছাড়তে চাইছিলেন, তাকে এত জামাই আদর করে রেখে দেওয়া হচ্ছে কেন? তার মানে এই সন্দীপ ঘোষ অত্যন্ত প্রভাবশালী। এ যদি হাতের বাইরে চলে যায়, এ তো নিজে যা হবে হবে, তার যেসব দুর্নীতির অভিযোগ উঠছে সেগুলো যদি সত্যিই প্রমাণিত হয় সেটা অন্য ব্যাপার আছে, কিন্তু সেখানে কি ভাগ বাটোয়ারার কোনো ব্যাপার আছে? সেখানে কি 25-75-এর কোনো ব্যাপার আছে? সেখানে কি স্পেশাল এমন কিছু জানে যে কারণে হাতের বাইরে চলে গেলে, সমস্ত কিছু ছেড়ে চলে গেলে বড় মুশকিল হয়ে যাবে? এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন ঢুকবে তখন গড়গড় করে বলে দিলে অনেক কিছু বেরিয়ে চলে আসবে। এইটা কি বুঝে গেছেন? আর সেই জন্যই তাকে ছাড়তে পারলেন না। এবার মুশকিলটা যেটা হলো, ওই বলছিলাম না, বিনাশকালে বিপরীত বুদ্ধি। এই যে সন্দীপ ঘোষের যে এই অবস্থান, আগে ট্রান্সফার হয়েছে, ফিরিয়ে আনা হয়েছে, ট্রান্সফারের অর্ডার হয়েছে, 48 ঘন্টার মধ্যে রদ হয়েছে, এখন রেজিগনেশন দিতে চাইছে, রাজ্য সরকারের চাকরি ছাড়তে চাইছে, তাকে আবার জামাই আদর করে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করে রাখা হচ্ছে। তার মানে এই সন্দীপ ঘোষ অত্যন্ত প্রভাবশালী। এবার যদি সত্যিই সিবিআই তদন্ত হয়, তাহলে কি সন্দীপ ঘোষ জেরা এড়াতে পারবেন? আর যদি জেরা এড়াতে না পারেন, সেই জেরার মুখে কি তিনি সত্য নিয়ে আসবেন, সেই নিয়ে কিন্তু চর্চা হয়ে গেছে। আর এই সব যখন একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, অর্থাৎ একদিকে যেরকম স্বরাষ্ট্র মন্ত্রকের চাপ রয়েছে ওই দুই বিশেষ পুলিশ অফিসারকে নিয়ে, এইদিকে কিন্তু এই সব কাণ্ডও চলছে যেখানে সিবিআই ঢুকতে চলেছে,
তখন আল্টিমেটলি বুঝতে পেরেছেন দিদিমণি যে সময়টা বড় খারাপ। আর তুচ্ছ ঘটনা, আর সাজানো ঘটনা, আর ওই অন্য কিছু বলে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া যাবে না। তাই তড়িঘড়ি আজকে ছুটে যেতে হয়েছে ওই নির্যাতিতার বাড়িতে। দেখুন, মুখ্যমন্ত্রী যেতেই পারেন, সেখানে কাউকে কারুর কিছু বলার নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজ্যে এর আগেও তো একাধিক নারী নির্যাতন এবং ভয়ঙ্করতম নির্যাতনের ছবি সামনে এসেছে, কোথাও তো তাকে ছুটে যেতে দেখা যায়নি। এমনকি বলেছিলেন সন্দেশখালী কাণ্ডে, সন্দেশখালীতে বসিরহাটে যদি তার দলের লোকজন যেতে তাহলে তিনি সেখানে পা রাখবেন। সন্দেশখালী ঘটনা ঘটার এতদিন বাদ হয়ে গেছে, এখনও তার পা পড়েছে বলে অন্তত আমার কাছে তো কোনো আপডেট নেই। আপনাদের কাছে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে এই সন্দেশখালীর মতো ভয়াবহ জায়গা, সেখানে তিনি যেতে পারলেন না। জায়ান্ট সিংয়ের কীর্তি সামনে এলো, সেখানে যেতে পারলেন না। কালিয়াগঞ্জ, চোপড়া, বিভিন্ন জায়গায় একাধিক ঘটনা ঘটেছে ভোটের পর, কোথাও যেতে পারলেন না, এইখানে ছুটে যেতে হলো। কারণটা কি? তার মানে কি এবার বুঝতে পারছেন যে জনমতটা কোন দিকে কিভাবে বিপরীতে বইছে? আর 1000 টাকা 1200 টাকার ভাতা ভিক্ষা দিয়ে গদি টিকিয়ে রাখা যাবে না। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রকের চাপ আসছে, একদিকে সিবিআই ঢুকছে হাইকোর্টের অর্ডারে, আর একদিকে জনমত পুরোপুরি বিপক্ষে যাচ্ছে। যারা এই নির্বাচনেও ভোট দিয়েছে তারাও ভাবতে শুরু করেছে, সত্যিই তো কার হাতে আছে বাংলাটা। বাংলা নিজের মেয়েকে চায়, এই যারা বলেছিল সেই নিজের মেয়ে থাকলে এ তো মাথায় চাপড়ে শুধু করতে হবে হায় হায়। এই যে বুক ফাটা কান্না মায়েদের, বাড়ির মা বোনেরা কেউ সুরক্ষিত নয় রাস্তাঘাটে, এই সব যারা তোলাবাজগুলো ঘুরে বেড়াচ্ছে তারা যা খুশি তাই করে বেড়াবে, এবং তার কারণ পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে বাঁচাবার চেষ্টা করা হবে, বাঁচানো হবে, এবং ব্যাপারটাকে সাজানো ঘটনা তুচ্ছ ঘটনা বলে এড়িয়ে যাওয়া হবে। এই যে জায়গাটা হয়ে গেছে, এদের হাতে থাকলে বাকি কি হবে জানা নেই, কিন্তু বাড়ির মা বোনেরাও যে আজ সুরক্ষিত নয়, এইটা বাংলা বুঝে গেছে, বাংলার জনতা বুঝে গেছে, ফলে জনমত বিভৎস রকমের চেঞ্জ হয়ে গেছে। এইটা বুঝেই কি মরিয়া হয়ে ছুটে যেতে হলো আজকে? কিন্তু এত কিছু করেও কি শেষ রক্ষা হবে? যেভাবে একটার পর একটা ধাক্কা আসছে, একটার পর একটা ঢেউ আশ্রে পড়ছে, কতক্ষণ অবধি গতিটাকে বাঁচিয়ে রাখতে পারবেন? সেটাই কিন্তু লাখো টাকার প্রশ্ন। হয়তো গড়িয়ে গড়িয়ে সরকারটা 26 অবধি যাবে, কিন্তু সত্যিই কি যেতে পাবে, নাকি তার আগেই হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়বে? আর 26 অবধি গেলেও সরকারের কতখানি অংশ যেতে পারবে, আর কতখানি এই সব ঢেউয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সেটাও কিন্তু প্রশ্নের মুখে চলে এসছে। আর সেই সব বুঝেই কি তড়িঘড়ি গিয়ে একটা দরদি মরমিয়া খেলা খেলার চেষ্টা করা হচ্ছে, একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আর ইগো ধরে বসে থাকলে হবে না, আর তুচ্ছ ঘটনা বলে এড়িয়ে গেলে হবে না, সেই জায়গাটা তৈরি করার চেষ্টা হচ্ছে। নাকি এখানেও আবার বৃহত্তর প্রশ্ন বিরোধীরা তুলতে শুরু করে দিয়েছে? অলরেডি তো এক ডাক্তারবাবু বলেছেন যে কোনো এক হায়ার পুলিশ অফিসিয়াল নাকি টাকা পয়সার অফার করেছিলেন এই এই নির্যাতিতার বাড়ির লোকেদের, তার বাবা মাকে। সেখানে গিয়েও কোনো চাপের খেলা খেলে দিয়ে আসা হলো না তো, যে মেয়েটা তো গেছে, এবার যদি কিছু হয়, সিবিআই তদন্ত আসে, কোথাও মুখ খোলা হয়, তাহলে আরও ভয়ঙ্কর কিছু নেমে আসবে। সেরকম কিছু হলো না তো, সেই জন্য ছুটে যাওয়া নয় তো? এই প্রশ্নটাও কিন্তু বিরোধীরা তুলতে শুরু করে দিয়েছে, এবং তার সঙ্গে বলতে শুরু করেছে সিবিআই তদন্ত হলে ওনার ভূমিকাটাও আবার খতিয়ে দেখার অত্যন্ত দরকার আছে। সত্যিই কি হাইকোর্ট এতখানি অ্যাগ্রেশনে যাবে, অ্যাগ্রেসিভলি খেলবে, এবং সিবিআইকে সেটাও দেখতে বলবেন? কেননা প্রথম থেকে তার আন্ডারে থাকা ডিপার্টমেন্টগুলোই কিন্তু একের পর এক রহস্যজনক কাজ করে যাচ্ছে। ফলে সব মিলিয়ে কিন্তু সত্যিই ঘেঁটে অবস্থা, সব মিলিয়ে কিন্তু ব্রেন শর্ট হওয়ার মতোই জায়গা চলেছে। আজকের এই নির্যাতিতার বাড়িতে যাওয়া, এটা কি পরিস্থিতি সামাল দেওয়ার একটা মরিয়া চেষ্টা, হাওয়া যে অত্যন্ত খারাপ সেটা বুঝে হাওয়া ঘোরানোর চেষ্টা, নাকি সত্যিই বদলে গেছেন এবং মানবিক হয়ে উঠেছেন এবং যেটা সদর্থক পদক্ষেপ সেটাই করছেন? আমরাই বড় বেশি স্পেকুলেশন করে ফেলছি। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।